মৌলির ষড়যন্ত্রের শিকার হলো অনিরুদ্র। বাণী কি পারবে অনিরুদ্রকে বাঁচাতে? হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি বলতে লাগলো, বাহ, নতুন ব্যবসা তো শুরু করে দিয়েছিস বাণী, এবার মেয়েকে দিয়ে নাচিয়ে টাকা ইনকাম করছিস। এর আগে বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করে টাকা ইনকাম করছিস, তোর কত টাকার দরকার রে? তখনই অনিরুদ্র বলতে লাগলো, মৌলি ঠিকভাবে কথা বলো, ও একটা বাচ্চা মেয়ে, ও কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, আর তুমি এসব কি বলছো? তখনই ঈশানী বলতে লাগলো, অনেক হয়েছে মৌলি, চল এখান থেকে চল। তখনই কথা শুনে মৌলি বলতে লাগলো, না না, আমি এখান থেকে যাব না। তখন কাঙালিরা সবাই বলতে লাগলো, দেখেছো বড়লোক বাড়ির মেয়ের ব্যবহার দেখেছো? তখন মৌলি রেগে বলতে লাগলো, শুনো, তোমাদেরকে বিনে পয়সায় খাওয়াতে দিচ্ছি এ বড়লোক বাড়ির মেয়ে, আর আমাকে এত কথা শোনাচ্ছ? ঠিক আছে, তোমাদের খাওয়া বন্ধ করে দিলাম, কোনো কাঙালি ভোজন হবে না। বানি যদি আমার সাথে ডান্স করতে পারে তাহলে কাঙালিদের ভোজন হবে, তা না হলে হবে না। তখনই বানি বলতে লাগলো, এই মৌলি, তুই আমার উপর রেগে এইভাবে অসহায় মানুষদের মুখের খাবার কেড়ে নিতে পারিস না। তখন মৌলি বলতে লাগলো, পারি, আমি ১০০ বার পারি। তুই যদি রাজি থাকিস তাহলে আমার সাথে আয়, পারফরম্যান্স কর। তারপর আমি কাঙালিদের ভোজন করাবো। না হলে কাউকে আমি খাবার দেব না। তখনই বানি বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে মৌলি ম্যাডাম, আমি নাচ করব। অসহায় মানুষদের খাবার আর দেওয়ার জন্য আমি নাচ করব। যতক্ষণ পর্যন্ত আমার পা চলবে ততক্ষণ পর্যন্ত আমি নাচ করব। তখনই এই কথা শুনে সাথী বলতে লাগলো, না বানি, তুই এটা করতে পারিস না। এদিকে ঈশানীও বলতে লাগলো, না বানি, তুই এটা করিস না। বানি তখন বলতে লাগলো, না, আমাকে নাচ করতে হবে। ওই অসহায় মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দরকার পড়লে আমি নাচবো। যা শুনে ঈশানী খুব খুশি হয়ে যায়। এদিকে মৌলি তখন বলতে লাগলো, ঠিক আছে, দেখা যাক চ্যালেঞ্জে কে জিতে, কে হারে। এ অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি, আমি তো তোমাকে আবারও বলছি, দরকার নেই, তুমি চ্যালেঞ্জে যেও না। বানি তখন বলতে লাগলো, না অনিরুদ্র, আমাকে যেতে হবে। কারণ মৌলি ম্যাডাম যে চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে সেই চ্যালেঞ্জটা আমাকে করতে হবে এই অসহায় মানুষগুলোর দিকে অন্ততপক্ষে তাকিয়ে। এরপরে বানি আর মৌলি নাচ করার জন্য স্টেজে চলে যায়। অন্যদিকে চিন্তিত হয়ে পড়ে ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, আমার মেয়েটা যে এতটা জেদি হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। এবার কি হবে? সত্যিই কি তাহলে আমি কাঙালিদের মুখে হার দিতে পারবো না? এই মৌলি কি তাহলে চক্রান্ত করে সমস্ত কাঙালিদের যে আহারের ব্যবস্থা করছে সেটা বঞ্চিত করবে? এগুলি ভাবতে থাকো। অন্যদিকে দেখা যায় বানি তখন মৌলিকে বলতে লাগলো, কি মৌলি ম্যাডাম, চলুন তাহলে একসাথে নাচ করা যাবে। এদিকে বিদ্যুৎ বলতে লাগলো, বাহ, আমাদের মৌলি ম্যাডাম এবার তাহলে নাচ করবে। কুসুম তখন বলতে লাগলো, শুনো, এখানে পটর পটর একদম করবে না, দেখি ওরা কি নাচ করে। তারপরে মৌলি আর বানি নাচতে থাকে। এদিকে ওদের নাচ দেখে সবাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে হঠাৎ করে অনিরুদ্র দেখতে পায় ওই লোকটা, যে লোকটা ওই দিন মৌলিকে টেনে নিয়ে যাচ্ছিল। তখন বলতে লাগলো, ওই গুন্ডাটা এখানে কি করছে? না আমাকে তো দেখতে হয়। এরপরে অনিরুদ্র ওই গুন্ডাটার পিছন পিছন ছুটতে থাকে আর বলতে লাগলো, এই দাঁড়া দাঁড়া বলছি, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। কিন্তু ওই গুন্ডাটা কিছুতে দাঁড়ায় না, ও দৌড়াতে থাকে। এদিকে অনিরুদ্র ওর পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে লাগলো, তোকে তোকে আজকে আমি ছাড়বো না, তুই আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবি না। এদিকে বানি আর মৌলি নাচ করতে থাকে। আর আর তখন সাথী ভয় পেতে থাকে। সাথী তখন বলতে লাগলো, পারবে তো বানি? বানি পারবে মৌলির এই চক্রান্তে? না বানি শেষ পর্যন্ত ও নাচ থেকে হেরে যায় সেটাও বুঝতে পারছি না। অন্যদিকে কুসুম বলতে লাগলো, ও মা, দারুণ নাচ করছে তো। এদিকে বানির মাও বলতে লাগলো, ও আমার মেয়েটা পারবে। আর তখনই হঠাৎ করে মৌলি পড়ে যায় আর বানি নাচটা কমপ্লিট করে। তখন সাথীও খুশি হয়। এদিকে ঈশানীও বলতে লাগলো, এটা কি হয়ে গেল? অন্যদিকে কুসুম বলতে লাগলো, দেখো মুখ থুবড়ে পড়ে গেছে তোমাদের মৌলি ম্যাডাম। এতক্ষণ তো ওদের নাচ দেখেছো, এবার দেখো না আমি কিভাবে নাচ করি। এদিকে অনুরুদ্র দৌড়াতে থাকে ওই গুন্ডাটাকে। অন্যদিকে দেখা যায় তখনই সিলেক্ট হয়ে যায় বানি। বানিকে বলতে লাগলো উত্তরণীয় গ্রহণ করার জন্য। কারণ বানি ১ম স্থান অধিকার করেছে। তখন সাথী খুব খুশি হয়ে যায়। সাথী হাতে তালি দিতে থাকে। এদিকে এ ঈশানীও হাতে তালি দিতে থাকে আর বলতে লাগলো, আমি জানতাম বানি ১ম হবে। বানির মা তখন বলতে লাগলো, বানি, যা উত্তরণীটা নিয়ে আয়। অন্যদিকে মৌলি রেগে বলতে লাগলো, এটা হতে পারে না, আমি ওকে ছাড়বো না, কিছুতে আমি ওকে ছাড়বো না। এদিকে প্রিন্সেস তো বলতে লাগলো, মাম্মাম, তুমি না ১ম হয়েছো, দেখো তোমার নাচটা খুব সুন্দর হয়েছে। তারপরে বানির গলায় উত্তরীয়টা তুলে দেই। কিন্তু তখনই কুসুম বলতে লাগলো, দাঁড়াও, এখন কোনো কিছু হবে না, আমিও নাচ করব, আমি নাচ পারি। এই বলে কুসুম সেখানে নাচতে থাকে। তখন সবাই সেখানে উপস্থিত থাকা সবাই বলতে লাগলো, এটা কি ধরনের নাচ? বন্ধ করা হোক, এক্ষুনি বন্ধ করা হোক।
অন্যদিকে বানি তখন বলতে লাগলো, "অনিরুদ্র, অনিরুদ্র কোথায়? অনিরুদ্রকে দেখতে পাচ্ছি না।" বানির মা তখন বলতে লাগলো, "অনিরুদ্র তো এখানেই ছিল। হয়তো কোথাও গিয়েছে। চল আমরা তাহলে এবার পুজোটা কমপ্লিট করি।" অন্যদিকে দেখা যায় অনিরুদ্র সে গুন্ডাটাকে ধরে ফেলে। আর বলতে লাগলো, এই বল সেইদিন কেন তুই মৌলি ম্যাডামকে তুলতে গিয়েছিলি? বল সত্যিটা বল।" কিন্তু ওই লোকটা কিছুতে সত্যিটা বলে না। আর বলতে লাগলো, "আমি পারব না। আমি বলব না। আমি কিচ্ছু করিনি।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "দাঁড়া আজকে তোর কি অবস্থা করি।" এই বলতে পিছন থেকে একজন এসে অনিরুদ্রর মাথায় এত জোরে আঘাত করে যে অনিরুদ্র সাথে, সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে বানি পুজো দেওয়ার জন্য যখন প্রদীপটা ধরাতে যায় তখন প্রদীপটা বারবার নিভে যাচ্ছে। তখন বানি বলতে লাগলো, "কি ব্যাপার? মহেশ্বর কি আমার হাত থেকে পুজো নিতে চান না?" এদিকে অনিরুদ্র তো অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। অন্যদিকে বানির এমন অনুভূতি দেখে সাথী তখন বলতে লাগলো, "না রে, তুই ভুল ভাবছিস বানি, কিচ্ছু হয়নি। দেখবি সবকিছু ঠিক আছে। তুই এটা তোর মিথ্যে ধারণা।" বানি তখন বলতে লাগলো, "না, না এটা আমার মিথ্যে হতে পারে না। এটা কোনো অশুভ সংকেত। একবার না দুবার না বারবার আমি প্রদীপটা ধরাতে গিয়েছি। প্রত্যেকবার প্রদীপটা নিভে গেছে। না, না এটা কোনো অশুভ সংকেত। আমার মনটা কেমন করছে।" পুরোহিত মশাই তখন বলতে লাগলো, "মা এবার মালাটা পরিয়ে দাও তো মহেশ্বরকে।" কিন্তু বানি যতবার মালাটা পরাতে যায় ততবার মালাটা নিচে পড়ে যায়। তখনই বানি বলতে লাগলো, "মহেশ্বর এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" অন্যদিকে হঠাৎ করে বানির হাত থেকে সে পুজোর থালাটাও নিচে পড়ে যায়। তখন সাথী বলতে লাগলো, "কি হলো বানি? তোর কি হলো?" কিন্তু বানি চিৎকার করে অনিরুদ্র বলে চিৎকার করতে থাকে। আর তখনই সে ভয় পেয়ে যায় ঈশানীও। ঈশানী তখন বলতে লাগলো, "বানি কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস?" কিন্তু বানি কারো কোনো কথার উত্তর না দিয়ে বানি ছুটতে থাকে। বানি এক পর্যায়ে ছুটতে থাকে রাস্তায়। তার পিছন সাথী ঈশানীরা সবাই ছুটতে থাকে। কিন্তু ও বানি বলতে লাগলো, আমার অনিরুদ্র কিছু হয়ে গেছে। আমার অনিরুদ্র কোথায়?" এই বলে অনিরুদ্র রুমকে রাস্তায় পেয়ে যায়। আর সেখানে দেখতে পায় অনিরুদ্র মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখনই বানি বলতে লাগলো, "হেল্প! কেউ আমাকে হেল্প করো।" কিন্তু কেউ হেল্প করতে আসে না। তখন সেখানে ভোলা মহেশ্বর মন্দিরে যাওয়ার কিছু পূজারীকে দেখতে পায়। আর বলতে লাগলো, আপনারা আমার স্বামীকে একটু হেল্প করুন। আমার স্বামী দেখুন এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার স্বামীকে একটু হেল্প করুন।" তখন ওই লোকগুলি বাণীকে হেল্প করার জন্য এগিয়ে আসে আর বলতে লাগলো, "আমার স্বামীর কি হয়ে গেল?" এই বলে কান্নাকাটি করতে থাকে। তখন ওরা সবাই অনিরুদ্রকে নিয়ে যায় ভোলা মহেশ্বরের মন্দিরে। আর সেখানে নিয়ে গেলে বানি, সাথী, ঈশানী সবাই কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "মহেশ্বর এটা কি হয়ে গেল? অনিরুদ্র এটা কি হয়ে গেল?" এদিকে মৌলি বলতে লাগলো, "গৃহিণী অনিরুদ্র এটা কি হয়ে গেল? অনিরুদ্র সুস্থ হয়ে যাবে তো?" তখন নয়নতারা বলতে লাগলো, "ভোলা মহেশ্বরকে ডাক, যে অনিরুদ্রকে সুস্থ করে যেন বাণীকে তুলে নেয়।" এই কথা বলতে থাকে। অন্যদিকে পুরোহিত মশাই বলতে লাগলো, "অনিরুদ্রর মাথায় নাকি এই জলটা ঢেলে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে।" তখন বাণী বলতে লাগলো, আমি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব, কিন্তু আমি মিস্টার চ্যাটার্জির কিছুই হতে দেব না।" এদিকে কান্না করতে থাকে সেই ঈশানী তখন বলতে লাগলো, "কি থেকে কি হয়ে গেল?" বাণীর মা তখন বলতে লাগলো, "এই অনিরুদ্র একবার চোখ খোলো।" কিন্তু অনিরুদ্র কিছুতেই চোখ খোলে না। প্রিন্সেসও তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, "ও বাবা কি চোখ খুলবে না? বাবার কি হয়ে গেল?" পুরোহিত মশাই তখন বলতে লাগলো, "আপনি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকুন আর এই মহেশ্বরের জলটা মাথায় দিতে থাকুন। দেখবেন মহেশ্বর চোখ তুলে চাইবেন।" ঈশানী তখন হাত জোড় করে মহেশ্বর কাছে বলতে লাগলো, "মহেশ্বর অনিরুদ্রকে ঠিক করে দাও।" কিন্তু অনিরুদ্র তখনও জ্ঞান ফিরে আসে না। এদিকে কান্নাকাটি করতে থাকে মাম্মামও। আর বলতে লাগলো, বাবা তুমি চোখ খুলো।" তো বন্ধুরা সত্যি অনিরুদ্র সুস্থ হয়ে যাবে? না অন্য বড় কিছু অঘটন ঘটে যাবে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।